বিরোহিণী পত্রলেখা। তেতলায় নতুন কয়েকটি ঘর তোলা হয়েছে। সেখানেই জ্ঞানদা তার নিজস্ব ঘরটিকে সুন্দর করে সাজিয়েছেন। মেঝেতে পেতেছেন ফুল তোলা মাদুর। এক কোণে ছোট্ট জলচৌকির ওপর কাঁসার ঘটিতে একগুচ্ছ লাল গোলাপ। দেওয়ালে জ্যোতিরিন্দ্রের আঁকা জ্ঞানদার একটি পোর্ট্রেট। সেদিকে তাকিয়ে আপন মনে বসেছিলেন ছবির মানবীটি। হাতে সত্যেনের পাঠানো একগুচ্ছা চিঠি। বিনিদাসী রূপোর রেকাবে একরাশ কাটা ফল নিয়ে হাজির করে। খেয়ে নাও গো বোঠান, তোমার শরীরে এখন গতি দরকার। জ্ঞানদা আলস্যে শুয়ে থাকেন। দূর বিনি, আর সারাদিন ফল খেতে পারি না। যা না, একটু তেঁতুলের আচার নিয়ে আয়। শেষ দিদির কাছে চুপি চুপি চেয়ে আনবি। বিনি মুচকি হেসে বলে, এ সময়ে টক খেতে মন চায়। আমারও এরকম হতো। মেজ বোঠান, তুমি দাঁতে করে একটু ফল কাটো দেখিনি, পেটের বাবু সোনার পুষ্টি হবে। আমি এই ছুট্টে আচার নিয়ে আসছি। আহা, এ সময় বাপের বাড়ি গেলে কত ভালো লাগতো। সে তো কর্তা বাড়ির রেয়াজ নেই। বিনি চলে যেতে না যেতেই উত্তেজিত হয়ে একটি খাতা হাতে করে জ্যোতিরিন্দ্র ঘরে ঢোকেন কালবৈশাখী ঝড়ের মতো। মেজ বৌঠান, শুনবে একটু আমার নতুন লেখাটা? জ্ঞানদা উজ্জ্বল মুখে প্রিয় দেওরের দিকে তাকালেন। এতদিনে তোমার আসার সময় হলো নতুন ঠাকুরপো। আমি তো ভাবলাম নতুন বউ পেয়ে পুরনো বোঠানকে ভুলেই গেছো। তুমি কোনোদিন পুরনো হবে না মেজ বৌঠান। জ্যোতি জ্ঞানদার হাত দুটি ধরে আবেগের সঙ্গে বলে ওঠেন, তবে তবে কাদম্বরীকেও একটু সময় দিতে হবে তো। সে বেচারা তো আমার ভরসাতেই এই প্রাসাদে ঢুকেছে। নববিবাহের রক্তিমাভায় জ্যোতিকে আগুনের মতো রূপবান মনে হয়। জ্ঞানদার হৃদয় এক মুহূর্তের জন্য ঈর্ষায় উথাল পাথাল হয়ে ভাবে, কে এক কাদম্বরী কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এই তরুণের হৃদয়ে। পরক্ষণেই নিজেকে শাসন করেন ধীমতী এই নারী। ছি, এরকম করে ভাবছেন কেন তিনি? দেবরটিকে তো তিনি আঁচলে বেঁধে রাখতে পারেন না চিরদিন। মাঝে মাঝেই জ্ঞানদার ঘরের পালঙ্কে জমিয়ে আড্ডা বসান জ্যোতি ও স্বর্ণকুমারী। কিশোরী কাদম্বরী কোনো কোনো দিন একপাশে এসে বসে থাকেন। জ্ঞানদার সাহিত্যপ্রীতি ও সুচারু সাজসজ্জায় মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকেন। কিন্তু মেজ বৌঠানের দিক থেকে নতুন বউ বিশেষ সাড়া শব্দ পান না। তাদের জমাটি আসরে নিজেকে বড় বেমানান লাগে কাদম্বরীর। কিন্তু তিনি ঠিক করেন শিগগিরই শিখে নেবেন স্বামীর ভালো লাগা বিষয়গুলি। রাতের শয্যায় লাজুক নতুন বউ স্বামীর কাছে জানতে চান, মেজ বৌঠানকে তুমি খুব ভালোবাসো, তাই না? জ্যোতি বউকে জড়িয়ে ধরে বলেন, হ্যাঁ ভালোবাসি, কিন্তু তোমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি, শতগুণ বেশি। তিনি তিনি কত কি জানেন, আমি মুখ্য কিছুই জানি না। তোমাদের মতো করে কথা বলতে বড় ইচ্ছে করে। জ্যোতির বুকে মুখ রেখে কাদম্বরী বলেন, জ্যোতিও তো তাই চান, নিজের মনের মতো করে গড়ে নিতে চান বউকে। বধূকে চুম্বন করে তিনি বলেন, তুমি এখন নরম মাটির মতো, আমি তোমাকে ঘুরে পিটে মনের মতো পুতুল বানাবো।
সবুর করো কদিন, তখন সবাই অবাক হয়ে তোমাকে দেখবে। জ্ঞানদা নিজের ঘরে বসে সত্যেনের চিঠি পড়তে থাকেন। প্রতিদিনের প্রাত্যহিক কথাও চিঠিতে কেমন অসামান্য হয়ে ওঠে। অতি পরিচিত স্বামীটিও যেন নতুন হয়ে ধরা দিচ্ছেন নিত্য নতুন চিঠিতে। সত্যেন প্রায় প্রতিদিন চিঠি লেখেন জ্ঞানদাকে। তুমি কেমন আছো এখন? এই 2-3 দিনে অবশ্য বুঝিতে পারিয়াছ অবশিষ্ট কাল কিরূপে থাকিতে হইবে। তোমার সঙ্গে সর্বদা কে কে থাকেন? স্বর্ণ ও জানকী কি তেতলায় শোন? খাওয়া তোমার একলা হয় কি কেহ ভাগী থাকে? তুমি যেমন চাহো তাহা পাইতেছ কি না? সকল বিশেষ করিয়া লিখিবে। নূতনকে আমার স্নেহ জানাইবে ও বলিবে যেন মধ্যে মধ্যে লেখেন। শ্রী সত্যেন্দ্রনাথ ঠাকুর। নীলকমল ও চারুর ফটো তোমার অ্যালবামের জন্য পাঠাইলাম। শ্রী স। ভাই গেনু, আলাহাবাদ বাগানে একজন অন্ধ ব্রাহ্মীর সহিত সাক্ষাৎ হইল। তিনি জন্মান্ধ, তবুও বুদ্ধিমান ও বিবেকী বোধ হইল। কয়েকটি ব্রহ্মসঙ্গীত গান করিলেন, মন্দ নহে। অর্থাৎ রাগ রাগিনী শুদ্ধ না হোক, কিন্তু সুর মন্দ নহে। তিনি অন্যের মুখে শুনিয়া উপনিষদ ও ব্রাহ্মধর্মের পুস্তক সকলের মর্ম বুঝিয়াছেন। এমনকি অনেক শ্লোক তাহার কণ্ঠস্থ। তুমি সর্বাপেক্ষা চক্ষু হারাইবার ভয় করো, কিন্তু দেখো চক্ষু না থাকিলেও কত করা যায়। আলাহাবাদ 26শে প্রাতে পরিত্যাগ করিয়া সেই দিন সন্ধ্যার সময় জব্বলপুর পৌঁছিলাম। ভাগ্যে চারুর কাছ থেকে একখানা নভেল সংগ্রহ করিতে পারিয়াছিলাম, তাই পথের এক প্রকার সম্বল হইয়াছে। এখন সেই গ্রন্থ পাঠ করিতেছি। তাহার নাম অসওয়াল্ড ক্রে। গ্রন্থকর্তা অথবা গ্রন্থকর্ত্রীর নাম মিসেস হেনরি উড। গ্রন্থখানি মন্দ নহে, তুমি আনাইয়া পড়িলে বুঝিতে পারিবে। ইংরাজ সমাজের দোষগুণ, ভালো দিক মন্দ দিক, তাহার অন্তরের ভাব অনেক লক্ষিত হইবে। এক এক স্থলে বর্ণনা বেশ আছে। জ্ঞানদা জানতে চান সত্যেনের নিজের কথা। এত পথ চলায় কষ্ট হচ্ছে কি? পায়ের ব্যথা কেমন আছে? মনের মতো কথা বলার সঙ্গী কি পেয়েছেন সত্যেন? সত্যেন জানান, দেখো 1 সপ্তাহের মধ্যে বোম্বাই আসিয়া পৌঁছিয়াছি। এখন যে হোটেলে রহিয়াছি তাহা অ্যাডেলফি, অর্থাৎ অনেক গুণে ভালো। হোটেল হইতে পৃথক একটা বাংলা পাইয়াছি। গোবিন্দ একটা পার্শ্ববর্তী বাংলায় রহিয়াছে। আমরা 2 জন একত্রে আহার করি। গোবিন্দ সারা দিনই তোমাকে ইংল্যান্ডে পাঠাইবার পরামর্শ দেয়। তাহা এখন আর কি প্রকারে হয় পরে দেখা যাইবে, কি বলো গেনু? আজ আমার ছুটির বিষয়ে অনুসন্ধান করিলাম, তাহার কোনো গোল হয় নাই। 15ই মার্চ হইতে 3 মাসের ছুটি পাইয়াছি। কল্ল আমার অবশিষ্ট বেতন আদায় করিয়া লইব। আহমদনগরই এখন আমার কর্মস্থল, কিন্তু আবার অ্যাসিস্ট্যান্ট জজের পদ পাইবার চেষ্টা দেখিতেছি। শুনিলাম পুনায় একটা খালি আছে। জ্ঞানদা পাল্টা চিঠিতে জানতে চান, তুমি কি খাও, কেমন স্বাদের খাবার খাও জানাবে। যাতায়াতে পথে খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয়নি তো? তোমার সঙ্গে সেই বিচ্ছেদ আর আমার ভালো লাগে না। এমন করে কতদিন যে তোমাকে ছেড়ে থাকতে হবে। সত্যেন জবাব দিলেন, পথিমধ্যে বিশেষ কোনো কষ্ট হয় নাই। কল্ল দাসপুরে সন্ধ্যার একটু পূর্বে পৌঁছিয়া স্যুপ, মাংস, পিচ প্রভৃতি বিলক্ষণ ফলার করিয়া লইলাম।
সঙ্গে যে আহার সামগ্রী ছিল তাহা প্রায় খুলিতে হয় নাই। রৌদ্রের উত্তাপ বিশেষ কিছুই বোধ হইল না। আমি যে গাড়িতে ছিলাম তাহা আর কেহ অধিকার করে নাই। সমস্ত পথটা একাকীই চলিয়াছি। সঙ্গীর মধ্যে এক হৈমবতী পুস্তক, তাহাকে লইয়া আর কতক্ষণ থাকিতে পারি। তবে বসিয়া শুইয়া ভাবিয়া তো এক প্রকার কালক্ষেপ করিলাম। করল সন্ধ্যার সময় নব ইন্দুকলা দেখিয়া তোমাকে মনে পড়িতে লাগিল। দেখিতে দেখিতে তাহা অস্ত গেল, আমিও শয়ন করিলাম। তোমাতে আমাতে এবার 1 বৎসরের জন্য বিচ্ছেদ হইবে, কাহার মনে ছিল? কিন্তু তাহাই ঘটিল। বোধহয় কোনো দেবতা আমার প্রতি রুষ্ট হইয়া আমাকে যক্ষের অনুরূপ বর্ষভোগ্য কান্তা বিরহ গুরু শাপ দিয়া থাকিবেন। এক্ষণে আর কি করা যায়? ঈশ্বরের প্রতি লক্ষ্য করিয়া ও কর্তব্য সাধন মনে করিয়া 1 বৎসর কাল কোনো মতে ধৈর্য ধরিয়া থাকো। তোমার যখন যাহা প্রয়োজন হয় তাহা জানকীকে বলিলে তাহা আনিয়া দিবে। আর যদি কিছু না পাও ও তোমার কোনরূপ কষ্ট হয়, আমাকে লিখিলেই আমি তাহার উপায় করিয়া দিবার চেষ্টা করিব। তোমার যে কোনো অসুখ হয়, একজন কাহাকেও সব খুলিয়া বলা অত্যন্ত আবশ্যক। গোপন করিলে অনেক অনিষ্ট হইবার সম্ভাবনা। রাজেন্দ্র বাবু তোমাকে যত্ন করিয়া দেখিবেন, তাহাতে আমার কোনো সন্দেহ নাই। তোমার যখনই আবশ্যক হয় তাহাকে ডাকিয়া পাঠাইবে। কত নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হয় সত্যেনের। তাদের বর্ণনা পড়তে জ্ঞানদার ভারী মজা লাগে। সত্যেনের চিঠিতে ছবির মতন ভেসে ওঠে কত মানুষ। এক ভোজ সভায় আলাপ হলো এক কালা সাহেবের সঙ্গে।